চার প্রকার সম্পদের মধ্যে জাকাত দিতে হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 1 নাম্বার হলো স্বর্ণ, 2 নাম্বার হলো রূপা, 3 নাম্বার হলো নগদ অর্থ, 4 নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। আবারও বলছি, স্বর্ণ, রূপা, নগদ অর্থ, তারপর হলো ব্যবসায়িক পণ্য। এই 4 সম্পদের মধ্যে জাকাত দিতে হয়। এই 4 সম্পদগুলিকে এগুলিকে আমরা বিস্তারিতভাবে আমরা একে একে করে আলোচনা করছি। জাকাত 1 নাম্বার হলো স্বর্ণ এবং রূপা, এর মধ্যে জাকাত আদায় করতে হবে। চাই এই স্বর্ণ আপনার ব্যবহারের জন্য হোক আর বিক্রির জন্য হোক। ব্যবহারের জন্য যদি স্বর্ণ রূপা থাকে অথবা বিক্রির জন্য যদি স্বর্ণ রূপা থাকে, তাহলে এর দ্বারা আপনাকে জাকাত আদায় করতে হবে। আর এই জাকাত আদায় করতে গিয়ে আপনাকে বর্তমান বাজারের যে রেট আছে, বর্তমান বাজারের মধ্যে এই সম্পদের দাম কত টাকা, মূল্য কত টাকা, এটার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আপনি স্বর্ণ কিনেছেন, সে আগে আরো 10 বছর আগে 30-40 হাজার টাকা বড়ি করে, আর এখন যদি আপনি বিক্রি করতে চান, আপনি 1 লক্ষ টাকা করে আপনি বিক্রি করতে পারবেন, বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম এরকম বিক্রি করতে পারবেন। এখন আপনাকে বলা হয়েছে বর্তমান যে বাজার বিক্রির যে মূল্য আছে, এই বিক্রি করতে গেলে আপনার এই সম্পদের যে দাম হবে এই পরিমাণ, এই টাকার হিসাব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। দ্বিতীয়ত হলো স্বর্ণ রূপার কথা। দ্বিতীয় হলো নগদ টাকা। নগদ টাকার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখি, নগদ টাকা আপনার কাছে হাতে টাকা আছে, এই টাকার হিসাব আসবে জাকাতের মধ্যে, অথবা চেকের মধ্যে আপনার টাকা আছে, এটার টাকা হিসাবের মধ্যে জাকাতের হিসাবের মধ্যে আসবে। ডেবিট যে কার্ড আছে, যে কার্ড সিস্টেম আছে, এটার জাকাতের মধ্যে আপনাকে হিসাব করতে হবে। তারপর প্রাইস বন্ড যেটা আছে, এটাও জাকাতের মধ্যে হিসাব করতে হবে। বোনাসের মধ্যে, বোনাসের টাকা আপনার কাছে জমা আছে, নিজের ব্যক্তিগত বোনাস চাকরি করতেছেন, বোনাসের টাকা অতিরিক্ত এটা জমা আছে ঘরের মধ্যে, এটারও আপনাকে জাকাতের হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। হজ করার জন্য যাবেন আপনি, এরকম হজ করতে যাওয়ার সময় আপনি কি করলেন, আপনি হজের টাকাটা ব্যাংকের মধ্যে আপনি জমা রাখলেন, গচ্ছিত রাখলেন, এখন এই টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে। এরকম ভাবে অন্যান্য যে খাতগুলো আছে, এইভাবে যদি জমানো যদি কোনো টাকা থাকে, এই টাকা নগদ টাকার মধ্যে আপনাকে জাকাত দিতে হবে। এই নগদ টাকাটাকে আপনাকে জাকাতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত হলো ব্যাংক অ্যাকাউন্টের আলোচনা। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, তারপরে সেভিং অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট আছে। এগুলি নিজের যে জমানো যে অংশগুলো আছে, আপনার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকা আছে, সন্তানের টাকা, স্ত্রীর টাকা নয়, আপনার ব্যক্তিগত টাকা। সেভিং অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যক্তিগত টাকা আছে। ফিক্সড ডিপোজিট যেটা আছে, এর মধ্যে আপনার ব্যক্তিগত যে জায়গা টাকা আছে, এটাকে কি করতে হবে, আপনাকে এই জাকাতের মধ্যে হিসাব করতে হবে। তারপর হলো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের মধ্যে আছে হলো আপনার এফডিআর আছে, তারপর আসলে ইন্স্যুরেন্স আছে, প্রভিডেন্ট ফান্ড যেটাকে বলা হয়ে থাকে, তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়ার যেটা আছে, এগুলিও আপনার যে অর্থ এগুলির মধ্যে জমা আছে, এগুলির মধ্যে এগুলিকে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। এফডিআর, ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স প্রিমিয়ার যেটা আছে, এগুলিকে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা হলো জাকাতের খাত পাওনা টাকা। বাকিতে বিক্রি করেছেন, মালের যে মূল্য মানুষের কাছে পড়ে আছে, এই টাকাটা যদি আপনার কাছে আসার সম্ভাবনা থাকে, আসার সম্ভাবনা আছে, আপনি এই টাকারও জাকাত দিতে হবে। এখন এই টাকার জাকাতটা আপনি কখন দিবেন? এই টাকার জাকাতটা যদি আপনার হাতের মধ্যে ওই সম্পদটা যদি আসে, তাহলে আপনি জাকাত আদায় করবেন। আর না হয় আপনি যদি মনে করেন যে না, এই টাকা আসবেই, আমি আগের থেকে অ্যাডভান্স আমি আদায় করে দেই, তাহলে আপনি এটারও আপনি জাকাতের টাকা হিসাবে আপনি আগে আদায় করে দিতে পারেন। শর্ত হলো যে আপনি এই টাকা আসবে কিনা, এটা হলো মূল কথা আর কি। বাকিতে বিক্রি করা যে পণ্য আছে, এই যদি এই পণ্যগুলো মার্কেটের মধ্যে পড়ে থাকে, তাহলে এই টাকার জাকাত আপনাকে আদায় করতে হবে। তারপর আরেকটি হলো জামানত বা অ্যাডভান্স। অ্যাডভান্স যেটা আছে, যাকে আমরা সিকিউরিটি মানি বলে থাকি আর কি, এরও আপনাকে জাকাত আদায় করতে হবে। কারণ হলো যে অ্যাডভান্সের যে টাকাটা আছে, অ্যাডভান্সের টাকাটা হতে পারে আপনি যাকে অ্যাডভান্স দিয়েছেন সে এটার মালিক তো নয়, সে তো কোনো একটা সময় আপনাকে কি করতে হবে, টাকাটা হ্যান্ড ওভার করতে হবে। এখন টাকাটা মালিকটা হয়ে গেলেন আপনি। আর এখন আপনি কি করতে পারেন, আপনি যদি মনে করেন যে এই টাকাটার আমি এখন জাকাত দিব, আপনি এখন জাকাত দিতে পারেন। আবার যদি মনে করেন যে না, এটা যখন আমার হাতে আসবে তখন আমি জাকাত দিব, তাও আপনি ওই সময় জাকাত দিতে পারেন, কিন্তু আপনাকে এটার জাকাত দিতে হবে। আপনি যদি 10 বছর পরেও দেন, তাহলে এই 10 বছরের জাকাত আপনাকে একসাথে আদায় করতে হবে। এই জন্য অ্যাডভান্সের জাকাত এবং জামানতের যে টাকা আছে, এর জাকাতও কিন্তু আপনাকে দিতে হবে। দ্বিতীয় আরেকটি আলোচনা হলো বৈদেশিক মুদ্রা যদি আপনার কাছে থাকে, এই বৈদেশিক মুদ্রার জাকাতও আপনাকে আদায় করতে হবে।
এবার আসেন ব্যবসায়িক যে পণ্য আছে, ব্যবসায়িক পণ্য নিয়ে আলোচনা করা যাক। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্যের বর্তমান বাজার মূল্য। বিক্রয়ের উদ্দেশ্যে আপনি কি করলেন, সম্পদ কিনে আপনার পণ্য কিনে নিয়ে আসলেন, আপনার ঘরের মধ্যে এটা আছে, বর্তমান বাজার মূল্য কত টাকা আছে, এই সম্পদের উপর আপনাকে যাকাত আদায় করতে হবে। আরেকটা বিষয় আছে যে এখানে একটা কলকারখানা আছে, তারপর গোডাউন আছে, অথবা দোকানে অথবা বাড়িতে, এগুলির ভিতরে যদি আপনার এই সম্পদগুলো যদি থাকে, কলকারখানার উপরে আসবে না, কলকারখানা থেকে উৎপাদিত যে পণ্য আছে এই পণ্যের উপরে আপনাকে যাকাত দিতে হবে। তারপর গোডাউনের মধ্যে আপনার যে মাল আছে এটার যাকাত আপনাকে দিতে হবে, দোকানের মধ্যে যে মাল আছে এটার আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু আপনার যে, অথবা আরেকটা বিষয় আছে, যে মালটা আপনার প্রক্রিয়াধীন উৎপাদন হচ্ছে এটারও কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। আপনার কলকারখানার যে বিল্ডিং আছে, বিল্ডিং এর যাকাত দিতে বলা হয় না। আপনার যে দোকান আছে, দোকানের যাকাত দিতে বলা হয় না। আপনার গাড়ি ব্যবসা আপনি করেন, আপনি কি করতেছেন, যে বাজারের মধ্যে রাস্তার মধ্যে যে গাড়িগুলো চলাচল করতেছে এটার যাকাত দিতে বলা হয় না। এখান থেকে যে টাকাটা আপনার কাছে আসতেছে ওইটার যাকাত দিতে হবে আপনার। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, অনেকে আবার গাড়ির ব্যবসা করেন, ওই গাড়ির আবার যাকাত দিতে হবে। অনেকে আবার সম্পদের ব্যবসা করেন, ওই সম্পদের যাকাত দিতে হবে। কিন্তু আপনার ব্যবসায়িক যে পণ্যগুলো আছে, ব্যবসায়িক পণ্যগুলোর এগুলির আপনাকে যাকাত দিতে হবে। আর কাঁচামাল যেটা আছে, কারখানার যে সকল কাঁচামালগুলো আছে, কাপড় আছে, অন্যান্য বিষয়গুলো যেগুলি আছে, এগুলোরও কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। এটা হলো পণ্যের হিসাব করা হয়েছে আর কি। তো এছাড়া উপর উল্লেখিত যে সম্পদগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, তারপর কার্ডের বিষয়গুলো আছে, ইন্স্যুরেন্সের বিষয়গুলো আসছে, তারপর শেয়ার বাজারের বিষয়গুলো আসছে। অনেকের টাকা পয়সা শেয়ার বাজারের মধ্যে আছে, এই টাকারও কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। এখন আপনি যাকাতটা যখন হিসাব করবেন, সহজ হিসাব পদ্ধতিটা হলো যে এই 4 প্রকার সম্পদ, যে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, 4টাকে আপনি এক জায়গার মধ্যে নিয়ে আসেন, আয়ের মধ্যে নিয়ে আসেন। এগুলিকে সব আপনার স্বর্ণ কতটুকুন আছে, রূপা কতটুকুন আছে, নগদ অর্থ কতটুকুন আছে, ব্যবসায়িক পণ্য কতটুকুন আছে, এগুলিকে সব আয়ের মধ্যে নিয়ে আসেন। তারপর আপনি ব্যয়টাকে আপনি বের করে দেন। ব্যয়টাকে আপনি ব্যয় করবেন এটা এইভাবে যে আপনার কাছে কে কত টাকা পায়, ওই টাকাটা হিসাব করে আপনি এটাকে ব্যয় হিসাবে ছেড়ে দিই, তারপর বাকি যে টাকাটা থাকবে এটার উপর আপনাকে যাকাত আসবে। এখন আরেকটা কথা আসতে পারে এখানে, এই জায়গার ভিতরে আপনি ব্যবসায়িক মানুষ, আপনি কি করেছেন, ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা আপনার লোন নিয়েছেন। এখন এই টাকাটা আবার আপনার যাকাত দিতে হবে কিনা আমাদেরকে ভালো করে এই মাসালাটা মনে রাখা চাই। অথবা আপনি বাড়ি করেছেন, লোন নিয়ে, হাউস বিল্ডিং এর লোন নিয়ে আপনি বাড়ি করেছেন, এখন এই টাকাটা যাকাত দিতে হবে কিনা এটা কিন্তু ভালো করে মাসালাটা মনে রাখা চাই। আপনি ব্যবসা করতেছেন, এই ব্যবসা করার ক্ষেত্রে আপনি ব্যাংক থেকে যে লোন নিয়েছেন এটা হলো উন্নয়নমূলক লোন, অর্থাৎ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আপনি আরো বড় করার জন্য। যেমন একজন শিল্পপতি, সে ব্যাংক থেকে কোটি কোটি টাকা এনে সে কি করেছে, শিল্প প্রতিষ্ঠান করেছে। এখন শিল্প প্রতিষ্ঠানের আপনার যে বিল্ডিং গুলো করেছেন, ওই বিল্ডিং থেকে যাকাত আসবে না। যে মেশিনগুলো ক্রয় করা হয়েছে, মেশিন থেকে যাকাত আসবে না। কিন্তু এখান থেকে উৎপাদিত যে পণ্যগুলো আছে, এই উৎপাদিত পণ্যর যে এখানে যে আপনি ইনভেস্ট করেছেন, যত কোটি টাকা আপনি এখানে ব্যবহার করেছেন, ওই অত কোটি টাকার আপনার এখানে যাকাত আসবে। যেমন আজকে আমাদের দেশের যে শিল্পপতিরা আছেন, তিনারা তো যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার হিসাব নিকাশ করেন না। এখানে আপনাদেরকে হিসাব ভালো করে মনে রাখতে হবে। উন্নয়নমূলক যে লোন আছে, উন্নয়নমূলক লোনের যাকাত আপনাকে দিতে হবে। শরীয়ত এটাকে বলে দিয়েছে আপনাকে এই যাকাত দেওয়ার জন্য। কারণ সময় যখন গেছে, রাসূলের যুগে এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না। এখন রাসূলের যুগ শেষ হয়ে গেছে, ব্যবসায়িক পলিসি সিস্টেমও পরিবর্তন হয়ে গেছে। এটা হলো ব্যবসায়িক সিস্টেমের পরিবর্তন, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আপনি আরো বড় করার জন্য, আরো উন্নত করার জন্য আপনি এই লোনটা নিয়েছেন। এখন আপনি এখান থেকে বাদ দিতে পারবেন। আপনাকে যাকাতের যে ঋণের কথা বলা হয়েছে, ঋণ কোনটা? ঋণ হলো কোনো ব্যক্তির কাছে যদি 60 থেকে 65,000 টাকা, সে যদি, অর্থাৎ নেসাবের মালিক 60 থেকে 65,000 টাকা থাকলে তো ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হয়। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে কেউ যদি পায়, তাহলে আপনি একজন ঋণগ্রস্ত মানুষ, তাহলে এই টাকা আপনি কর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি ব্যাংক থেকে লাখ লাখ টাকা উঠায় যদি আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে এই জায়গার মধ্যে তো আপনি তো নেসাবের মালিক, আপনি তো আগের থেকে তো ব্যবসায়ী। আপনি এখন কি করেছেন, আপনি এখন আপনার ব্যবসাটাকে আরো বড় করার জন্য আপনি এই জায়গার মধ্যে টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন, উন্নত করার জন্য, আরো বড় করার জন্য। এই জন্য ব্যাংক লোনের যেই যাকাতের বিষয়টা আসছে, ব্যাংক লোনের টাকা আপনি বাদ দিতে পারবেন না।
ব্যাংক লোনের সম্পূর্ণ টাকার আপনাকে জাকাত দিতে হবে। তবে এই জায়গার মধ্যে ব্যাংক লোনের টাকা দিয়ে আপনি যদি দোকান ক্রয় করে থাকেন এটাকে আপনি বাদ দিতে পারবেন। ব্যাংক লোনের টাকা দিয়ে যদি আপনি কলকারখানা করে থাকেন এটার টাকা আপনাকে বাদ দিতে পারবেন। কিন্তু কলকারখানার যে মালগুলো আপনি ক্রয় করেছেন, কাঁচা মালগুলো, আপনি দোকানের ব্যবসা করতেছেন, যে মালগুলো আপনি বাইরে থেকে ক্রয় করেছেন এটার কিন্তু আপনাকে জাকাত আদায় করতে হবে। এটা আমাদের ভালো করে মনে রাখা চাই। তারপর বিল্ডিং করেছেন, আপনার কাছে অর্থ আছে, এখন আপনি কি করেছেন, আপনি যদি নিজের অর্থ দিয়ে আপনি যদি কি করতেন, বিল্ডিংটা করতেন, তাহলে সরকারি ট্যাক্স আপনার উপর অনেক চলে আসতো, অথবা সিটি কর্পোরেশনের ট্যাক্স অনেক চলে আসতো। আপনি কি করলেন, সরকারি এই ট্যাক্স থেকে বাঁচার জন্য, সিটি কর্পোরেশনের টাকার এই ট্যাক্স থেকে বাঁচার জন্য, অথবা বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য আপনি কি করেছেন, হাউস বিল্ডিং থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করেছেন, আপনি বাড়ি করেছেন, কিন্তু আপনার কাছে টাকা আছে। এখন আপনাকে মনে রাখতে হবে, আপনার কাছে যে টাকা আছে ওই টাকারও কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে হাউস বিল্ডিং থেকে আমি 1 কোটি টাকা লোন নিয়েছি, আমার কাছে এখন 1 কোটি টাকা তো সে পায়, কিন্তু আপনার কাছে আছে ধরেন 1 কোটি টাকা বা 50 লাখ টাকা আছে, এই যে 50 লাখ টাকা আছে 50 লাখ টাকার জাকাত আপনাকে আদায় করতে হবে। তো আমাদের জাকাতের হিসাব নিকাশ করতে গিয়ে আমরা কিন্তু ভালো করে মনে রাখা চাই, আপনি শুধুমাত্র কর্তন করতে পারবেন এই জায়গার ভিতরে আপনার বাকি মার্কেটের মধ্যে যে বাকি পড়ে আছে এই টাকাটা আসলে আপনি পরবর্তীতে আপনি জাকাত দিবেন, এটার আপনি হিসাব করতে পারবেন। অথবা আপনার কাছে কেউ কিছু টাকা পয়সা পায় যেটা আপনার 60 থেকে 65,000 টাকা, এরকম যদি বিষয় থাকে তাহলে আপনি এটাকে বাদ দিতে পারবেন। কিন্তু আপনার কাছে কোটি কোটি টাকা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি কি করলেন, আপনার ব্যবসা বাণিজ্য বড় করলেন, আর এটাকে যদি মনে করেন যে না আমি তো ঋণগ্রস্ত ব্যক্তি, আমার কোনো কিছুই নাই, আমার উপরে তো জাকাত ওয়াজিবই না, এটা যদি বলে থাকেন তাহলে এটা মিথ্যা কথা হবে। এই জন্য আপনারা জাকাতের মাসালাগুলো ওলামায়ে কেরামের কাছ থেকে যেই জায়গার মধ্যে আছেন ভালো করে আপনারা জেনে নেবেন, জেনে জাকাতগুলো আপনারা সবাই যার যার জায়গা থেকে সুন্দরভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনি জাকাতের হিসাব ছাড়া যদি আপনি জাকাত আদায় করেন তাহলে কিন্তু আল্লাহ পাকের কাছে আপনাকে পাকড়াও হতে হবে এবং দুনিয়ার মধ্যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সম্পদ নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে, জাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তার সম্পদ অটোমেটিক নষ্ট হয়ে যায়, এই সম্পদ টেকসই হয় না। এর জন্য বলা হয়েছে জাকাত আদায় করার জন্য। তো আমরা আলোচনা করলাম কোন কোন সম্পদের মধ্যে জাকাত আসে। এই জন্য সম্পদ 4 শ্রেণীর সম্পদ আছে, এটার মধ্যে জাকাত দিতে হবে। 1 স্বর্ণ রূপা, 2 নাম্বার হলো স্বর্ণ, 1 নাম্বার হলো স্বর্ণ, তারপর হলো রূপা, তারপর নগদ অর্থ, তারপর ব্যবসায়িক পণ্য। এগুলির হিসাব করে সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা জাকাতগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। বিস্তারিতভাবে আলোচনা করলাম, ব্যাংক লোনের আলোচনা করলাম, ইনশাআল্লাহ আমরা সবাই সেইভাবে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাত হিসাব করে যাতে করে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি সে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।